আজ রান্না হয়েছে চমৎকার স্বাদে কাঁচকলা ডালের বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল, সাথে মিষ্টি কুমড়ো শাক ভাজা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও ব্রেকফাস্টের জন্য নিয়েছি বেলের শরবত। গাছ পাকা বেল শুধু লবণ দিয়ে তৈরি করেছি। এরপরে 3 জনের জন্য 3 গ্লাস হলুদ চা রেডি করে নিলাম। হলুদ চাতে রয়েছে 3 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ, 1 চা চামচ পরিমাণ গোলমরিচ, সাথে হাফ চা চামচ হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে মিহি করে পাটায় বেটে নিয়েছি। তারপরে 3 গ্লাসে সম পরিমাণ নিয়ে কুসুম গরম জল দিয়ে 1 টেবিল চামচ কোল্ড প্রেস কোকোনাট অয়েল মিশিয়ে দারুণ একটা পানীয় তৈরি করেছি। এটা অ্যালার্জির মহা ঔষধ। 1 গ্লাস কুসুম গরম জলের সাথে 1 চা চামচ এক্সট্রা ভার্জিন আপেল সিডার ভিনেগার উইথ মাদার মিশিয়ে নিয়েছি একজনের জন্য। সাথে নিয়েছি চিয়া সিড ভিজানো। গতকাল রাতেই চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, প্রতিদিন এরকম 4 গ্লাস পানীয় খেলে সারাদিন আর তেমন ক্ষুধাও লাগে না। এটা খেয়ে ঘরের কাজ করব। ঘরে অনেক অনেক কাজ আছে, ওই কাজগুলো সেরে নিয়ে তারপরে রান্না বান্না করব। এখন দিনের 2টা বাজে, রান্না এখনো করতে পারি না, রান্না ঘরেও যেতে পারি নাই। তখন ভাবলাম ঘরে যেহেতু চিনি পাতা দই আছে, একটু চিড়া মুড়ি দিয়ে খেয়ে নেই। সব সময় তো দই ঘরে থাকে না, এইসব খাবারও হয় না। না খেলেও চলতো, কিন্তু ইচ্ছে করে খেয়ে নিচ্ছি। ওনাকেও দিয়েছি, আমিও নিয়েছি। খুব ভালো লাগছে খেতে। গতকাল রাতে অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় এগুলো ধুয়ে ছাদে মেলে দিলাম। বারান্দায়ও কয়েকটা জামা কাপড় মেলে দিয়েছি, সব শুকিয়ে গেছে। রান্নার আগে আগে কাপড় চোপড়গুলো নিয়ে যায়, না হয় সারাদিনের রোদে কাপড়ের রং নষ্ট হয়ে যাবে। চলে আসলাম ছাদে, কাপড়গুলো নিয়ে যাব, আর পূজার জন্য ফুল তুলসী পাতা এখান থেকে নিয়ে যাব। নিত্যদিনের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এরই মধ্যে স্নান পূজা অনেক সেরে রান্নাঘরে চলে আসলাম। প্রথমে সবজি কেটে নিচ্ছি। একটা কাঁচকলা, একটা আলু আর কয়েকটা ডালের বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। গতকাল সন্ধ্যার সময় কুমড়ো ডাঁটা এনেছিলেন পাঁচনে দেওয়ার জন্য। তো রাতে আমরা 2 জন বসে ডাঁটাগুলো কেটে শাকগুলো আলাদা করে রেখেছি, আর ডাঁটাগুলো আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন শাকগুলো ভাজা করব। রান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছে, তবে কোনো সমস্যা নাই। দিনের যে কোনো সময় একবার ভাত খেলেই হলো। রান্না বসিয়ে দিলাম। চাউল ধুয়ে পাতিলে নিয়েছি, ফোটানো গরম জল দিয়ে দিলাম, সাথে সাথে বলক এসে যাবে। এরপরে ঢেকে অল্প তাপে রান্না করব। আজও গ্যাসের চুলাতেই রান্না করব। দেখি আজ সন্ধ্যার পরে যদি সুযোগ পাই, দোকানে গিয়ে একটা কড়াই নিয়ে আসব ইন্ডাকশন ওভেনে রান্না করার জন্য। একদিকে ভাত বসিয়েছি, আরেকদিকে শাকগুলো একটু ভাপিয়ে নেব। শাকের পরিমাণ লবণ দিয়ে শাকগুলো দিয়ে দিলাম। কুমড়ো ডাঁটাগুলো একেবারেই কচি ছিল, শাকগুলো অনেক সুন্দর। তারপরও বেছে বেছে অনেক ফেলে দিয়েছি, শুধু কচি পাতাগুলো নিয়েছি। 3 জন মানুষের খাওয়া, বেশি লাগবে না। ঢাকা দিয়ে রাখলাম, শাক ভাপানো হোক। এদিকে পাটার উপর নিলাম রসুন, সরিষা, বাদাম আর কাঁচামরিচ। এগুলি একসাথে পাটায় মিহি করে বেটে নেব। অল্প একটু রসুন ছেঁচে রেখেছি, ওটা শাকে ফোড়নে দেব। মশলা বাটা হয়ে গেছে, শাকের উপর দিয়ে দিলাম। চুলার তাপটা কমিয়ে শাকের সাথে সব ভালো করে মিশিয়ে দেব। এরপরে ফোড়ন দেব। রান্নাটা অতি সহজ,
তবে একটু খেয়াল করে রান্না করলে শুধু শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এখানে বাদামের পরিবর্তে একটু নারিকেলও বেটে দেওয়া যেত। দুইটার দুই রকম স্বাদ। বাদাম বেটে দিলে এক স্বাদ, নারিকেল বেটে দিলে অন্য স্বাদ। কোনোটা কম নয়। ফোড়নের জন্য অল্প করে সরিষার তেল দিলাম। তেল গরম হলে প্রথমে কালো জিরা দিয়েছি, এরপরে ছেঁচে রাখা রসুন দিয়েছি। ফোড়নটা রেডি হলে মাখানো শাকটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে শাকটাকে ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করব। তারপরে নামিয়ে নেব। শাকটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। এখন নামাবো। বেশি শুকাবো না, কারণ মিষ্টি কুমড়োর শাক বেশি শুকিয়ে গেলে চোঁচা হয়ে যাবে। তবে আমার খুব মন চাইছে আজ একটু শাকে গুড় অথবা চিনি দিতে। তো চিনি দেব না, গুড়ে দেব। ঘরে খেজুর গুড় আছে, তাই সামান্য করে একটু খেজুরের ঝোলা গুড় দিচ্ছি। মাঝে কয়েক বছর রান্নাতে কখনো চিনি গুড় ব্যবহার করতাম না, কিন্তু সৃষ্টিকর্তার আশীর্বাদে এবং ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের দয়ায় ওনার ডায়াবেটিস এখন সব সময় নিয়ন্ত্রণে থাকে, তাই সামান্য একটু চিনি অথবা গুড় খেলে তেমন সমস্যা হয় না, তাই দিয়েছি। এখন শাকটা খেতে খুব ভালো লাগবে। মাছের ঝোল রান্নার জন্য শুকনো খোলায় একটু জিরা টেলে নিচ্ছি। অল্প তাপে জিরাগুলোকে খুব সুন্দর মতো ভেজে নিলাম। এখন নামিয়ে নেব। রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদ আর সামান্য একটু গুঁড়ো মরিচ দিয়েছি, ভালো করে মাখিয়ে রাখবো। তেল গরম হলে প্রথমে ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িগুলো লাল লাল করে ভাজা হলে খেতে খুব ভালো লাগে। এই সময় যে কোনো মাছের পাতলা ঝোল হলে খেতে খুব ভালো লাগে, কারণ একটু গরমও পড়ছে, মাঝে মাঝে ঠান্ডাও লাগে, গরমও লাগে, শরীরও তেমন ভালো থাকে না সবার। এরকম হালকা পাতলা ঝোল অল্প তেল মশলা রান্না করলে অনেক ভালো হয়। গরম তেলে মাছগুলো ছেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হতে থাক, এদিকে আমি পাটার উপর কিছুটা কাঁচামরিচ নিলাম, বেটে নেব মিহি করে। এরপরে ভাজা জিরাগুলো বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। মনে হচ্ছে আরো একটু তেল লাগবে, তাই আরো সামান্য করে একটু তেল দেব। গোটা জিরা ফোড়নে দিলাম, একটা তেজপাতাও ছিঁড়ে দিলাম। ফোড়নটা রেডি হলে মেখে রাখা আলু আর কাঁচকলা দিয়ে দেব। মাছ মাখানো ওই বাটিতে আলু কাঁচকলা মেখে রেখেছিলাম। কাঁচকলাগুলোকে মাছের মতো লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে খুবই চমৎকার লাগবে। ঢেকে ঢেকে অল্প তাপে একটু সময় নিয়ে খুব সুন্দর মতো কাঁচকলাগুলো ভেজে নেব। সাথে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে। কত সুন্দর মতো ভাজা হয়েছে দেখুন। এখন দেব ঝোলের পরিমাণ লবণ। কিছুক্ষণ কষিয়ে এবার দেব সজনে ডাঁটা।
বাটা কাঁচামরিচ, দেব হাফ চা চামচের বেশি হলুদ গুঁড়ো, অল্প একটু গুঁড়ো মরিচ, শুধু রঙের জন্য গুঁড়ো মরিচটা দিয়েছি। সব মিলিয়ে ভালো করে মনের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন দেব ফোটানো গরম জল। ঝোলটা একটু বেশি করে দিয়েছি, কারণ কাঁচকলা আর ডালের বড়িতে ঝোল একটু টানবে। তরকারি নামানোর পরে যখন ঠান্ডা হবে তখন ঝোল অনেকটাই টেনে যাবে, তার জন্য একটু বেশি করে দিয়েছি। 2-3 মিনিটের মতো ঢেকে রান্না করেছিলাম। এখন দেব ডালের বড়ি, সাথে সাথে ভাজা জিরা বাটাও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে চুলার তাপটা কমিয়ে ঢেকে রান্না করব আরও 2 মিনিটের মতো, তারপরে নামিয়ে নেব। ঝোলটা দেখতে কত সুন্দর লাগছে, কি লোভনীয় লাগছে। আপনাদের কাছে এই রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। রান্না শেষ, চুলাটা অফ করে দিয়েছি, নামিয়ে নিলাম। যত তাড়াহুড়ো বা যত কাজই থাকুক না কেন, আমি সব সময় রান্নাটা একটু মনোযোগ দিয়ে মুখরোচকভাবে রান্না করার চেষ্টা করি। কারণ খাবারটা যদি খেতে ভালো না লাগে মনটাই খারাপ হয়ে যায়। আমার মনে হচ্ছে 2টা রান্নাই খুবই চমৎকার হয়েছে। এখন সবকিছু গুছিয়ে আমাদের জন্য খাবার বেড়ে নেব। দুপুরের দিকে চিড়া মুড়ি দই খেয়েছিলাম, তাই ক্ষুধাও লাগে নাই তেমন। উনি বলছিলেন ক্ষুধাও তো লাগে নাই, তো আমি বলছি যা খাওয়ার খেয়ে নেই, সন্ধ্যা তো হয়ে যাচ্ছে। 5টা বাজে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা অনেকেই আমাদের অসময়ে খাওয়া দাওয়া দেখে অনেক চিন্তিত। আসলে চিন্তার কোনো কারণে নাই। 24 ঘন্টায় একবারই ভাত খাই। এই খাবারটা যে কোনো সময় একবার খেলেই হলো। খাওয়াতে কোনো সমস্যা নাই। আগে আমরা ভাবতাম ঠিকমতো না খেলে বা টাইমের খাওয়া টাইমে না খেলে পেটে গ্যাস হবে বা এটা সেটা হবে, বিভিন্ন ধরনের কিছু হবে, এসব চিন্তা করতাম। এখন সবকিছু জেনে বুঝে এটাই সবসময় ভাবি, যত বেশি সময় না খেয়ে থাকবো ততই আমার স্বাস্থ্যের উন্নতি হবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আমাদের খাদ্য গ্রহণের 12 ঘন্টা পরে যখন পেটে কোনো খাবার থাকবে না, তখন লিভার নিজের শরীরকে রক্ষা করার জন্য ব্রেনের সাথে যোগাযোগ করে শরীরের ছোটখাটো সমস্যাগুলি নিজেই ঠিক করে নেবে। 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর খাবার খেলে ওই খাদ্য হজম করার জন্য ব্রেন আর লিভার সব সময় ব্যস্ত থাকে। এই সুযোগে শরীরের 12টা বেজে যায়। শরীরের কোনো কাজ করতে পারে না, তখন শরীরে বিভিন্ন ধরনের রোগে বাসা বাঁধে। তাই লিভারকে একটু বিশ্রামে দিতে হয়। লিভারকে বিশ্রাম দিলে লিভার নিজেই তার শরীরকে ঠিক করে রাখে। বাইরে থেকে কোনো ওষুধ খেতে হয় না, উপর থেকে কিছুই করতে হয় না। এই সব কথাগুলো ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে দেখে শিখেছি এবং নিজেদের জীবনের সাথে মিলিয়ে নিয়েছি। ওইভাবেই চলছি, ওইভাবেই খাওয়া দাওয়া করছি। সৃষ্টিকর্তার আশীর্বাদে এবং ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের দয়ায় গত 5-6 বছর অনেক ভালো আছি। ডায়াবেটিসের ঔষধ, ইনসুলিন এবং প্রেসারের ওষুধ বাদ দিয়ে শুধু খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ রেখে ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন, এভাবেই যেন বাকি জীবনটা চালিয়ে নিতে পারি। আমরা খাবার কিন্তু কম খাই না,
শুধু একটু বুঝে শুনে খাই, সময় বুঝে খাই। তবে ক্ষুধায়ও কষ্ট করি না। আমরা শরীরকে ফ্যাট অ্যাডাপ্টেড করে নিয়েছি আরও ৫-৬ বছর আগে ২০২০ সালে। সেই থেকে এই পর্যন্ত যখনই আমরা বাইরে থেকে কোনো খাবার খাই না, খাদ্য গ্রহণের ১২ ঘন্টা পর থেকে আমাদের ফ্যাট বার্ন হয়। তখন শরীরে অনেক শক্তি পাই, জলের পিপাসাও লাগে না, অনেক ভালো লাগে। আমরা ২ ধরনের জ্বালানি ব্যবহার করি শরীরে। একটা হলো বাইরে থেকে খাবার, আরেকটা হলো শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্যাটের শক্তি। এই ২টা শক্তি দিয়েই আমরা চলি। আমাদের ভিডিও দেখে আপনারা সবাই বলেন, এত কাজ আমি কিভাবে করি? আপনারা সবাই দেখে অবাক হয়ে যান, আশ্চর্য হয়ে যান। আসলে আশ্চর্য হওয়ার কিছুই নাই। আমাদের শরীরে যখন ফ্যাট বার্ন হয়, তখন শরীরে প্রচুর শক্তি পাই, তখনই কাজ করতে অনেক ভালো লাগে। যখন খাবার খাই এরপরে কাজ করতে ভালো লাগে না। যখনই পেটে কোনো খাবার থাকে না, তখনই বেশি বেশি কাজ করতে পারি এবং ক্লান্তিও লাগে না। আর অলসতা, সেটা হলো নিজের কাছে। আমি যদি ইচ্ছা করে শুয়ে বসে থাকি, আমাকে কেউই কিছু বলবে না, কিন্তু নিজের সংসারের উন্নতি হবে না। তাই অলসতা দূর করে নিজেই সবসময় একটু এগিয়ে চলার চেষ্টা করি। বিভিন্ন সময় অনেকের কমেন্টস দেখে জেনেছি, আমাদের দেখাদেখি আপনারাও অনেকে আমাদের মতো এরকম খাওয়া দাওয়া করে ভালো আছেন। গত পরশুদিনও একজন দিদি কমেন্টস করেছিলেন, আমাদের হলুদ চা খাওয়া দেখে অ্যালার্জির জন্য যে আমরা হলুদ চা খাচ্ছি, ওই হলুদ চা খেয়ে ওনারা অনেক ভালো আছেন। বিশেষ করে ওনার মেয়ে আগের চেয়ে অনেক অনেক গুণে ভালো আছেন। এই কথাটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে। এই কারণেই আমি সব সময় আমাদের লাইফস্টাইলটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। অনেক আগে আমরাও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে বিভিন্ন ধরনের রোগে শরীরে বাসা বেঁধেছিল, বিভিন্ন ধরনের অসুস্থ ছিলাম। কিন্তু সৃষ্টিকর্তার দয়ায় বললাম না, ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের দয়ায় এখন অনেক ভালো আছি। সবকিছু জেনে বুঝে মেনে এখন ভালো আছি। খাবারটা নিয়ন্ত্রণে রেখেছি। আহারে, শুধু বকবক করে গেলাম, রান্নাগুলি কেমন হয়েছে সেটাই তো বললাম না। রান্নাগুলি খুবই চমৎকার হয়েছে। শাকের সাথে রসুন আর কাঁচামরিচ নিয়েছি, অনেক অনেক ভালো লেগেছে খেতে। কাঁচা রসুন খেতে আমাদের কাছে অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের শাকের সাথে আমরা কাঁচা রসুন খেয়ে থাকি। আর আলু, কলা, ডালের বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা তো খুবই চমৎকার হয়েছে। একেবারে তৃপ্তিমতো খাবার খেয়েছি, আর কিছুই খাবো না রাতে। মন চাইলে হয়তো অল্প একটু বাদাম খাবো, চীনা বাদাম ভাজা আছে। আর কিছুই খাবো না, আগামীকাল একাদশী, আর ঠাকুর মঙ্গল মতো রাখলে পরশুদিন দুপুরে ভাত খাবো। পরশুদিন চৈত্র সংক্রান্তি, আমরা ওই দিন পাঁচন রান্না করি, বিভিন্ন ধরনের সবজি, কাঁচা কাঁঠাল এইসব দিয়ে দারুণ একটা পাঁচন তৈরি করব। ওইসব করতে অনেক সময় লাগবে, সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। খাওয়া দাওয়া শেষে থালা বাসনও ধোয়া হয়ে গেছে। আজ সারা দিনে অনেক কাজ করেছি। শুধু আজ নয়, আজ কয়েকদিন যাবৎ সব সময়ে ভীষণ ঝামেলা থাকে। এর ভিতরে আবার আমার ওই মোবাইলের ভিডিওর কাজ থাকে, এসব কাজ করতে একটু সময় লাগে। ওইসব কাজ সেরে তারপরেই তাড়াহুড়ো করে ঘরের কাজ করতে হয়। মোট কথা, আমার একেবারে বিশ্রাম নাই। রাত 12টা পর্যন্ত এভাবেই চলে। হয়তোবা শারীরিক পরিশ্রম করি না, কিন্তু মানসিক পরিশ্রমও আছে, ব্রেনেরও পরিশ্রম আছে। এগুলি করতে অনেক সময় লাগে। এখন বসে বসে আজকের ভিডিও দেখে আপনারা কে কি কমেন্টস করছেন সব দেখব এবং গঠনমূলক রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সন্ধ্যা পার হয়ে গেছে, আমরা একটা দোকানে আসলাম ইন্ডাকশন ওভেনের কড়াই কিনতে। কড়াই কিনে চলেও আসলাম। দেখুন, এটা কিনেছি। আপনারা অনেকে বলেছিলেন স্টিলের কড়াই কিনতে, তো এটা ভারী স্টিলের কড়াই কিনেছি। এখন চুলাটা অন করে একটু টেস্ট করে দেখলাম, কড়াইটা গরম হচ্ছে। এটা খুব সুন্দর মতো হয়েছে। ভাবছিলাম দুইটা আনবো, একটা ভাত ডাল রান্নার জন্য আর একটা মাছ তরকারি রান্নার জন্য। উনি বলছিলেন আগে একটা নিয়ে টেস্ট করে দেখো, আর আমাদের প্রিয়জনরা কি বলেন সব কিছু দেখে শুনে পরের সপ্তাহে আরেকটা নেওয়া যাবে।
বিক্রেতারা বলেছিলেন এগুলি আজকেই আসলো, নতুন মাল, আরেকটা নিয়ে যান। আমরা বলছি পরে নেব। বলছিলেন এগুলো ইন্ডিয়ার জিনিস, অনেক ভালো। তো দেখা যাক। হাতের তালু দিয়ে আপনাদেরকে কড়াইয়ের পরিমাপটা দেখালাম, বড়ই আছে। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।